সকলকে স্বাগত। গত ভিডিওতে আমরা ক্লাস 11-এর যে কোনো কোণ ও সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ অর্থাৎ প্রশ্নমালা 3-এর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর সমস্ত অঙ্কগুলো সমাধান করেছিলাম। আজ আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মীর অঙ্কগুলো সমাধান করব। তাহলে প্রথমেই আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মীর প্রথম অঙ্কে চলে যাই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে সরল করতে দিয়েছে। তো সরলের প্রথম অঙ্কটা কি দিয়েছে? cos থিটা বাই সাইন 90 প্লাস থিটা প্লাস সাইন মাইনাস থিটা বাই সাইন 180 ডিগ্রি প্লাস থিটা মাইনাস tan 90 প্লাস থিটা বাই কট থিটা ইকুয়াল টু কত? একদম ছোট্ট অঙ্ক, আমরা করে ফেলি তাহলে। cos থিটা যেমন আছে আমরা রেখে দিলাম। সাইন 90 প্লাস থিটা কি হবে? সাইন 90 প্লাস থিটা মানে 90 এর অযুগ্ম গুণিতক, তাহলে কি হবে? সাইনটা কস হয়ে যাবে। আর কোন ঘরে পড়ছে? সাইন 90 প্লাস থিটা মানে দ্বিতীয় ঘরে পড়ছে, আমাদের এই দ্বিতীয় ঘরে পড়ছে। আর এই দ্বিতীয় ঘরে আমরা কি জানি? সাইনের ঘর, সাইন প্লাস থাকে, আর যেহেতু সাইনই আছে সুতরাং প্লাসই থাকবে, মানে সাইনটা কস হয়ে গেল, থিটাটা থিটাই হবে আমরা জানি, আর সাইনটা কিন্তু প্লাস হলো। তাহলে সাইন 90 প্লাস থিটা ইকুয়াল টু কস থিটা লিখে দিলাম। একইভাবে আমরা জানি সাইন মাইনাস থিটা, সাইনের কোণের মধ্যে যদি মাইনাস থাকে মাইনাসটা কিন্তু বাইরে বেরিয়ে আসে, আমরা বাইরে বের করে দিলাম। আর সাইন 180 প্লাস থিটা কি হয় তাহলে আমরা দেখি। 180 প্লাস থিটা কি হবে? 180 প্লাস থিটা মানে 180 প্লাস থিটা মানে কোন ঘর? 3 নম্বর ঘর না, ট্যানের ঘর। যেহেতু 180 মানে যুগ্ম গুণিতক, সাইনটা সাইনই থাকবে, থিটাটা থিটাই থাকবে, কিন্তু যেহেতু ট্যানের ঘরে পড়ছে সুতরাং সাইনটা কিন্তু মাইনাস হয়ে যাবে, তাই আমরা লিখলাম। এবং তারপরে tan 90 প্লাস থিটা মানে কোন ঘরে? এই ঘরে, 90 প্লাস থিটা সাইনের ঘর, তাই এটা মাইনাস হয়ে গেল। আর যেহেতু অযুগ্ম গুণিতক আছে 90-এর, তাই কি হবে? ট্যানটা কট হয়ে যাবে, তাহলে থিটাটা থিটাই থাকলো, তাহলে মাইনাস কট থিটা বাই কট থিটা। এইবার মাইনাস মাইনাস কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। এইবার হয়ে গিয়ে এই কস থিটা বাই কস থিটা আমরা কেটে দিতে পারি, মাইনাস মাইনাস সাইন সাইন কেটে যাবে, মানে এখানে এক থাকবে, এখানেও এক থাকছে, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কট থিটা কাটবে, এখানেও প্লাস 1 হচ্ছে। ছোট্ট একটু স্টেপ যেমন এটা আমরা করতে পারি। তো 1 হয়ে গেল, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 কত হয়ে গেল? 3। তাহলে প্রথম সরলের প্রথম অঙ্কটার উত্তর কিন্তু 3। এবার আমরা চলে যাব সরলের দ্বিতীয় অঙ্কে। দ্বিতীয় অঙ্কে কি বলেছে আমরা দেখব। cos 2 পাই প্লাস আলফা ইন্টু কোসেক পাই মাইনাস আলফা tan পাই বাই 2 প্লাস আলফা বাই sec পাই বাই 2 প্লাস আলফা সাইন 3 পাই বাই 2 মাইনাস আলফা কট 2 পাই মাইনাস আলফা ইকুয়াল টু কত হবে? আচ্ছা, সেই একই ব্যাপার, শুধু কোনটা কত হবে সেটা বের করা। cos 2 পাই প্লাস আলফা, 2 পাই মানে কি? এটা 2 পাই, তাই না? এটা 2 পাই, কারণ এটা পাই, এটা 2 পাই। 2 পাই প্লাস আলফা মানে এই ঘরে চলে আসছে, যেহেতু পাই বাই 2 এর যুগ্ম গুণিতক, কস কসই থাকবে, এইটা যা থাকে এখানে সেটাই হয়। আর যেহেতু প্রথম ঘরে আবার পড়ছে সবার প্লাস, যেহেতু তাহলে প্লাস হবে, মানে কস আলফা হয়ে গেল। আর কোসেক পাই মাইনাস আলফা, সাইনের ঘর, সাইন প্লাস মানে কিন্তু কোসেকও প্লাস, যেহেতু সাইনের রেসিপ্রোকালটা কোসেক। পাই মাইনাস আলফা মানে এই ঘর, তা কোসেক, যেহেতু পাই মানে পাই বাই 2 এর যুগ্ম গুণিতক রয়েছে, সুতরাং কোসেকটা কোসেকই থাকবে। এই আলফা যে কোনটা থাকে এখানে, এখানে সেটাই হয় আমরা জানি। আর এই ঘরে যেহেতু সেহেতু কোসেকও প্লাস, সুতরাং সাইনটাও কিন্তু প্লাস হবে। আর tan পাই বাই 2 প্লাস আলফা কি হবে? যেহেতু পাই বাই 2 এর অযুগ্ম গুণিতক, ট্যানটা কট হয়ে যাবে, আলফাটা আলফাই থাকবে। আর যেহেতু এই ঘরে পড়ছে এটা সাইনের ঘর, নিয়েছে ট্যান, সুতরাং এখানে কি হবে? মাইনাস হয়ে যাবে। দেখো মাইনাস হয়ে গেল। তাহলে নিচে কি হয় আমরা দেখি। সেক পাই বাই 2 প্লাস আলফা, পাই বাই 2 এর কি আছে? অযুগ্ম গুণিতক আছে, তাহলে সেকটা কি হয়ে যাবে? কোসেক হয়ে যাবে। আলফা এখানে যেটা থাকে নিশ্চয়ই সেটাই হয়, তাই লিখলাম। কোন ঘরে পড়ছে? এই ঘরে না, পাই বাই 2 প্লাস আলফা মানে এই ঘর, সাইনের ঘর আছে, সেক নিশ্চয়ই মাইনাস হয়ে যাবে, আমরা মাইনাস দিয়ে দিলাম। পরেরটা কি আছে দেখি। সাইন 3 পাই বাই 2 মাইনাস আলফা, 3 পাই বাই 2 মানে এটা পাই বাই 2, এটা 2 পাই বাই 2, এটা তার মানে 3 পাই বাই 2 মাইনাস আলফা মানে এই ঘরে, তাই তো? তার মানে পাই বাই 2 এর অযুগ্ম গুণিতক, তাহলে সাইন যেটা আছে কস হয়ে যাবে, আলফা যা আছে আলফাই থাকবে। এই ঘরে যেহেতু পড়ছে ট্যানের ঘর আছে সাইন,
সুতরাং মাইনাস হবে, দেখো আমরা মাইনাস দিলাম। এবার আছে কট 2 পাই মাইনাস আলফা। 2 পাই মানে কি, এইটা 2 পাই, এই অবধি 2 পাই মাইনাস আলফা, বিয়োগ করলে আবার এই ঘরে চলে আসছি, মানে এই ঘরটা কসের ঘর নিয়েছি কট, তাহলে এখানেও এটা মাইনাস হবে। আর যেহেতু পাই/2 এর যুগ্ম গুণিতক আছে, কটটা কটই থাকবে, আর এই কোণটা তাই হয়ে যায় আমরা জানি। এইবার দেখো এই মাইনাসের সঙ্গে এই মাইনাসটা আমি কেটে দিতে পারি, বাই কট আলফা মাইনাস কট আলফা মাইনাস কট আলফা ইচ্ছে করলে আমরা এই লাইনেও কেটে দিতে পারতাম। আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, অর্থাৎ কিনা কোনো মাইনাস কিন্তু থাকছে না। বোঝা গেল কি বললাম, আগে রিপিট করছি, এই মাইনাসের সঙ্গে সাপোজ এই মাইনাসটা কেটে দিলাম, আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাই আমরা মাইনাস পরের লাইনের করলাম না। মাইনাস ছাড়া এগুলোকে আমি আরেকবার লিখলাম, কেন? তাহলে একবার সুন্দরভাবে আমাদের দেখতে যে কস আলফা কাটছে, কোসেক আলফা কাটছে, কট আলফা কাটছে, কেটে একবার ডাইরেক্ট 1 হলো। তাহলে 2 দাগের অঙ্কটা আমাদের অ্যান্সার কত হলো? সরলের 1 হলো। এবার আমরা চলে যাব 2 দাগের অঙ্কে। 2 দাগের অঙ্কটা কি বলেছে আমরা দেখি। যদি সাইন থিটা ইকুয়াল টু -3/5 হয় এবং থিটা তৃতীয় পদে থাকে, বলেই দিয়েছে থিটা কিন্তু 3 নম্বর পদে আছে, তবে ট্যান থিটা ও সেক থিটার মান নির্ণয় করো। আচ্ছা, সাইন থিটার মান -3/5 বলা আছে, আর আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তার মানে কস থিটা কি হবে? একবার উপাশে নিয়ে গেলে মাইনাস সাইন স্কোয়ার থিটা, তারপর বর্গমূল করতে হবে। এইটুকু আমরা ক্লাস 11-এ কিন্তু একবার আমাদেরকে লিখতে হবে। তাহলে কস থিটা ইকুয়াল টু কি হবে? এটাকে উপাশে নিয়ে গেলে বর্গমূল করে দিলে প্লাস মাইনাস √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার সাইন থিটার মান যেটা আছে বসিয়ে দিলাম, জাস্ট আবার ক্যালকুলেশন করলাম, সেটা বলার কিছু নেই। তো ক্যালকুলেশন করে কত আসলো? 4/5। সেক থিটা কস থিটা যদি 4/5 আসে, তাহলে সেক থিটাটা কত হবে? কারণ আমাকে তো সেক থিটার মান বের করতে দিয়েছে। সেক থিটাটা কি? কসের রেসিপ্রোকাল মানে উল্টো, তাহলে এটাকে উল্টে দিলাম বাদিকটা, তাহলে ডান দিকটা উল্টে যাবে, তাহলে প্লাস 5/4 হয়ে যাবে। তাহলে সেক থিটার মান +-5/4। এবার আমাদেরকে দেখতে হবে যে প্লাস মাইনাস দুটোই কি নেব, বা না প্লাস নেব না মাইনাস নেব। বলাই আছে থিটা তৃতীয় পাদে। তৃতীয় পাদে আমরা কি জানি? তৃতীয় পাদে কিন্তু ট্যানটা প্লাস হয়, আর বাকিরা কিন্তু সবাই মাইনাস। তাহলে সেক কি হবে? নিশ্চয়ই মাইনাস হবে। সেকের নিশ্চয়ই, তার মানে প্লাস মানটা নেওয়া যাবে না। দেখো আমরা সেটাই লিখে দিয়েছি, থিটা তৃতীয় পাদে অবস্থিত, সেকের মান তার মানে ঋণাত্মক হবে, অর্থাৎ সেক থিটা কি হবে? -5/4 হবে। তাহলে কস থিটাটা কি হবে? কস থিটা নিশ্চয়ই মাইনাস হবে, উল্টোটা -4/5 হবে। আমাকে বের করতে দিয়েছে ট্যান থিটার মান। ট্যান থিটা মানে কি আমরা জানি প্রত্যেকে, সাইন থিটা বাই কস থিটা না? তো সাইন থিটা বাই কস থিটা যদি হয়, সাইন থিটার মান আমরা দেওয়া আছে বসিয়ে দিলাম, কস থিটার মানটাও দেওয়া আছে বসিয়ে দিলাম, মাইনাস মাইনাস ক্যান্সেল, 5 কেটে যাবে, 3/4। এটা নিশ্চয়ই বলার প্রয়োজন নেই কিছু, জাস্ট ক্যালকুলেশন। শুধু মানে এটা কিন্তু একদম মাধ্যমিকেরই অঙ্ক, শুধুমাত্র প্লাস বা মাইনাস হবে কোন পাদে পড়ছে এইটুকু বোঝার জন্য বা এইটুকু দেখার জন্যই কিন্তু আমাদের এই ক্লাসে অঙ্কটা দেওয়া হয়েছে। এছাড়া এই অঙ্কে কিচ্ছু নেই কিন্তু এই ক্লাসের। এবার আমরা চলে যাব তারপরের অঙ্কটা, অর্থাৎ 3 দাগে দুটো অঙ্ক রয়েছে, আমরা 3 দাগে প্রথমে তাহলে প্রথম অঙ্কটা করি। প্রথম অঙ্কটা কি আছে? এখানে ট্যান থিটার মান আমাদেরকে দিয়ে দিয়েছে, আর কস থিটা ঋণাত্মক বলে দিয়েছে, আমাদের একটা বড় একটা হিসাব মান বের করতে হবে। তো ট্যান থিটার মান 15/8 দেওয়া আছে, আর কস থিটা ঋণাত্মক বলা আছে। এটাও কিন্তু আমরা বুঝতে পারছি কোন পাদে অবস্থিত। আগে আমরা মানটা বের করে নিই। ট্যান থিটার মান দেওয়া আছে, আর আমরা জানি সেক স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার ইকুয়াল টু 1। আর ট্যান থিটার এই মানটা যখন আমি এখানে বসিয়ে দেবো, সঙ্গে সঙ্গে কিন্তু আমি সেকের মানটা পেয়ে যাব। এটা আমি ক্যালকুলেশন, এটা আর বলছি না, বলার কিছু নেই, মাধ্যমিকের ক্যালকুলেশন। তো সেক স্কয়ার থিটা কত হলো? 289/64। কস থিটা কি হবে? উল্টোটা, মানে 64/289 হয়ে যাবে। অর্থাৎ কস থিটা কি হবে? প্লাস মাইনাস হওয়ার কথা ছিল, কিন্তু বর্গমূল করলে কিন্তু মাইনাস নিলাম, কারণ পরিষ্কার এখানে বলেই দিয়েছিল কস থিটা ঋণাত্মক হবে। তাহলে আমার তো ধনাত্মক মান নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে কস থিটা ঋণাত্মক, তাহলে কস থিটা ইকুয়াল টু -8/17 হবে। অতএব তাহলে সাইন থিটাটা কত হবে? একবারই আমরা লিখে দিলাম। সাইন থিটা মানে কি? একটু আগের অঙ্কেও করেছি, +-√1 মাইনাস কস স্কয়ার। কসের মানটা আমরা বসিয়ে দিয়েছি, এখানে জাস্ট ক্যালকুলেশন, এটাও মনে হয় না বলার কোনো প্রয়োজন আছে। তো ক্যালকুলেশনটা করলে আমাদের কি আসলো? সাইন থিটার মানটা ভিতরের বিয়োগ করলাম, আর বললাম না আর কিছু, করলে 225/289 √225 রুট করলে নিশ্চয়ই 15, 289 রুট করলে 70।
এখানে কিন্তু প্লাস মাইনাস হয়, প্লাস মাইনাস রুট করলে আমরা জানি, কিন্তু আমরা শুধু এখানে মাইনাস নিয়েছি। এবার কেন? কারণ ট্যান থিটা ধনাত্মক দেওয়াই আছে আর কস থিটা কিন্তু ঋণাত্মক বলেই দিয়েছে। তার মানে কোন ঘরে এটা রয়েছে আমরা সহজে অনুধাবন করতে পারছি যে ট্যান থিটা প্লাস মানে এই ঘরে রয়েছে, আর কস থিটা ঋণাত্মক এই ঘরটাতেই একমাত্র ট্যান থিটা প্লাস আর কস থিটা মাইনাস। আর তৃতীয় পাদে সাইন থিটাও কি হবে, নিশ্চয়ই হয় সাইন থিটাও মাইনাস, তাই কিন্তু সাইন থিটা মান যেহেতু বের করেছে আমাকে কিন্তু শুধু মাইনাস মানটাই নিতে হয়েছে। এবার কি অঙ্ক? এইবার হচ্ছে এই মান আমি বের করব। সাইন মাইনাস থিটা কি হয়, মাইনাস বের করে দেয় আমরা জানি, সাইন বেরিয়ে যায়, কস থিটা যা আছে লিখলাম। ট্যানও কি করে, মাইনাসটাকে বের করে দেয়, বের করে বেরিয়ে গেল, মাইনাস ট্যান থিটা হলো। আর সেক মাইনাস থিটা আছে, মাইনাসটা নিশ্চয়ই কস মাইনাস কি করে, বেরোয় না কসের থেকে, সেক নিশ্চয়ই একই জিনিস, সেকেও যা হবে কসেও তাই হয়, এখানেও নিশ্চয়ই মাইনাস, তার মানে বাইরে আসবে না, মানে প্লাস যেটা ছিল তাই থাকবে। এইবার দেখো এটা কিন্তু আর ক্লাস 11-এ কোনো অঙ্ক নেই। এবার আমরা আগের সব মান বের করা আছে, সাইন থিটার মান বের করা আছে বসিয়েছি, কস থিটার মান বের করা আছে বসিয়েছি, ট্যান থিটার মান বের করা আছে বসিয়েছি, সেক থিটার মান বের করা আছে বসিয়ে দিয়েছি, আমরা এটা লিখেও রেখেছি। তো এইবার এইটা ক্যালকুলেশন আশা করি আমার আর বলার প্রয়োজন নেই কিছু। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, এটা মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে, মানে এই দুটোকে যোগ করব, যোগ করলে এটাই আসবে, কারণ লসাগু 17, 15 প্লাস 8 হয়ে যাবে, আর এখানে লসাগু 8, -15 -17 -32 হয়ে যাবে। এইবার এইটাকে এইটা ভাগ এইটা মানে উল্টে গুণ হয়ে 8/32 হয়ে যাবে, তাই তো? এটা নিশ্চয় আমার আর বলার দরকার নেই, কাটাকাটি করে কিন্তু -23/68 কিন্তু আসবে। এইবার তাহলে আমরা চলে যাব নেক্সট অঙ্কে। তাও যদি এই অঙ্ক নিয়ে কারো কোনো ক্যালকুলেশন অসুবিধা হয় আমি এই জায়গাটা একটু তাহলে বলে দিই। আমরা এটা করতে পারি 8 দিয়ে এই 32-এ কাটতে পারি, কত হবে 4, তাহলে 23/17 × 4 হবে, দেখো তাই করেছি, -23/17 × 4, না 17 × 4 করলে -68, ব্যাস। তার মানে আমাদের কিন্তু এই অঙ্ক কমপ্লিট, এবং উত্তরটা কত হলো -23/68। এবার আমরা চলে যাব নেক্সট অঙ্কে, অর্থাৎ 3-এর 2-এ। সেটা কি বলেছে আমরা দেখব। বলা আছে প্রথমেই থিটা চতুর্থ পাদে অবস্থিত এবং সেক থিটা = 5/3 হলে ওই একই রকম একটা বড় একটা হিসাব মান বের করতে দিয়েছে। তার মানে প্রথম কাজ কি, আমাদের মান বের করা। কার কার মান বের করব, এখানে যাদের যাদের দেওয়া আছে নিশ্চয়ই তাদের তাদের মানটা আমাকে বের করতে হবে। সেক থিটার মান শুধু দেওয়া আছে আমাকে ট্যান থিটার মানটা বের করে নিতে হবে। ট্যান থিটা মানেই 1/tan, মানে কট, ট্যান বের করা মানেই আমরা কট মানও পেয়ে যাব। আর সেক থিটা দেওয়া আছে মানে এর উল্টো মানেই তো কস থিটা, মানে কস থিটাও পেয়ে যাবো। আর আমাকে কোসেক থিটার মানটা বের করতে হবে। তাহলে আগে এগুলো আমরা বের করি। সেক থিটা কি বলা আছে 5/3, তার মানে কস থিটা মানে কত, জাস্ট এর উল্টোটা 3/5, প্রথমেই করে রাখলাম। এবার আমরা জানি যে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার কিন্তু 1, এটা আমরা প্রত্যেকে জানি। তো এখানে সেকের জায়গায় আমরা মানটা বসিয়ে দিলাম, ট্যানটাকে পাশে নিয়ে গেলাম, একটাকে পাশে নিয়ে গেলাম, এবার ক্যালকুলেশন করলাম। ট্যান স্কোয়ার মানে 16/9 এসছে, তা ট্যান থিটার মান কত হবে +/4/3। কিন্তু সে একই কথা, এবার প্লাস না মাইনাস কোনটা নেবো আমাদেরকে দেখতে হবে। বলাই আছে যে থিটা চতুর্থ পাদে অবস্থিত, আর চতুর্থ পাদে আমরা কি জানি, বারবার এক জিনিসই আমাদের খালি মনে রাখতে হচ্ছে, কসের ঘর কস প্লাস হয়, কিন্তু ট্যান তো নিশ্চয়ই প্লাস হবে না, তাহলে ট্যানের আমরা কিন্তু মাইনাস মানটাই নেব। এইবার সাইন থিটার মান কি হয় আমরা জানি, +/√1 - cos স্কয়ার, এটুখানি আমাদের কিন্তু ডাইরেক্ট লিখতেই পারি, 11-এ লিখতে হবে, নাহলে কত অনেক বড় হয়ে যাবে। +/√1 - cos থিটার মান কত, 3/5 না, বসিয়ে দিলাম। একই রকম ভিতরটা ক্যালকুলেশন করলাম, করলে +/√16/25 এসছে, অর্থাৎ সাইন থিটা একই ব্যাপার +/4/5 এসছে। কিন্তু এখানেও কোনটা নেব, যেহেতু থিটা চতুর্থ পাদে অবস্থিত, তাহলে সাইন থিটা কি হবে, ওটা তো কস খালি প্লাস হয়, সাইন নিশ্চয়ই প্লাস হয় না, তাহলে সাইনের মানও কিন্তু মাইনাস হবে। এবার কিন্তু আমরা তাহলে প্রত্যেকের মান জেনে গেছি। এবার আমাদের কাজ হচ্ছে যেটার মান আমাদেরকে বের করতে দিয়েছে, ট্যান থিটার জায়গায় আমি ট্যান থিটার মান বসাবো, কস থিটার জায়গায় যে মানটা আছে বসাবো, কট থিটার জায়গায় ট্যান যদি -4/5 হয়, কট থিটা নিশ্চয়ই কী হবে -3/4 হবে, সেটাকে বসাবো। আর কোসেক থিটার জায়গায় মান বসাবো, কারণ সাইন থিটা যদি -4/5 হয়, কোসেক থিটা কী হবে -5/4 হবে, বসালাম। এইবার ক্যালকুলেশন, সেটা নিশ্চয়ই আর কোনো বলার প্রয়োজন নেই, কারণ 3 দিয়ে 6 কাটবে 2 হবে, অসুবিধা আমরা এখানে কেটেই দিতে পারি। তাহলে 2 - 4 - 8, এই 5 কেটে যাবে, মানে জাস্ট 3,
আর এখানে -15/3 5 15/4, আর এখানে এটা প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, কিন্তু মাইনাস আমি একবারে কমন নিয়ে নিলাম। তাহলে সুবিধাটা কি হলো, 15/4 প্লাস 5/4 হয়ে গেল। নিচে লসাগু 4, মানে 15 প্লাস 5 কত হবে, 20/4। 4 দিয়ে 20কে কাটলে কত হবে, 5। আর এই 5 দিয়ে 5কে কাটলে আর মাইনাস মাইনাস কেটে যাবে, জাস্ট 1। তার মানে কিন্তু আমাদের এই অঙ্কটাও হয়ে গেল এবং এর উত্তর বেরোলো কিন্তু আমাদের 1। এইবার আমরা 4 দাগের অঙ্কটা করব। 4 দাগের অঙ্কটা কি বলেছে, টোটালটাই এটা কনসেপশনের অঙ্ক, এছাড়া কিছু নেই এটাই। আমরা ছোট করেই করলাম যে n সংখ্যক পদ পর্যন্ত আমাকে সমষ্টি নির্ণয় করতে দিয়েছে। কিসের, সাইন থিটা, সাইন পাই প্লাস থিটা, সাইন 2π প্লাস থিটা, সাইন 3π প্লাস থিটা, ডট ডট এরকম চলতে থাকবে। n সংখ্যক পদ অবধি বলা আছে। দেখো একটুখানি সাইন থিটা কি হবে, সাইন থিটা হবে সাইন পাই প্লাস থিটা কি হবে, একটু ভালো করে আমরা এইটা একটু মাথায় থাকলেই হবে, আর কিচ্ছু নেই। পাই মানে কোনটা, সাইন পাই প্লাস থিটা, এই ঘর টেনের ঘর কি হবে, নিশ্চয়ই মাইনাস হয়ে যাবে। যুগ্ম যেহেতু π/2 এর সাইন সাইনই থাকবে, থিটা থিটাই থাকবে, জাস্ট মাইনাস হবে, তাহলে মাইনাস সাইন থিটা। সাইন 2π প্লাস থিটা কি হবে, এটা 2π, থিটা মানে কি প্রথম ঘর, তার মানে কিন্তু প্লাস সাইন থিটাই হবে। এবার তারপর এটা দেখো 3π বলেছে, এটা তাহলে পাই, এটা 2π, এটা 3π, 3π প্লাস থিটা মানে আবার এই ঘর কিন্তু কি হবে, তার মানে মাইনাস সাইন থিটা হবে। আর আমরা করলাম না, এইভাবে যদি আমরা করি একবার দেখতে পাবো যে সাইন থিটা একবার এই ঘরে আসছে, একবার এই ঘরে, একবার এই ঘরে, একবার এইখানে যখনই আসছে তখন মাইনাস হচ্ছে, আর যখন এই ঘরে হচ্ছে তখন প্লাস হচ্ছে। ঠিক এইভাবেই কিন্তু সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা চলতে থাকবে। এইবার আমাকে কিন্তু এন অবধি বলেছে, এন সংখ্যাটা কি সেটা কিন্তু আমাকে বলে দেয়নি, এন কি যুগ্ম না অযুগ্ম। এন যদি জোর হয়, ভালো করে একটু খেয়াল করো, জোর মানে কি 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, 8 হতে পারে, যা খুশি হতে পারে। যদি 2 হয় দেখো এইটার এই টার্মটা থাকবে, মানে দুটো টার্ম থাকবে, সাইন থিটা কিন্তু কেটে যাবে, কিছু থাকবে না। যদি এনের মান 4 হয়, এইটা 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 থাকবে, প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা, মানে একের সাথে 2 কাটবে, 3-এর সঙ্গে 4 কাটবে। মানে যুগ্ম সংখ্যা যদি হয়, ভালো করে খেয়াল করো, যুগ্ম সংখ্যা অব্দি প্রত্যেকটা কেটে যাচ্ছে, 1-এর সঙ্গে 2 কাটবে, 3-এর সঙ্গে 4 কাটবে, 5-এর সঙ্গে 6 কাটবে, 7-এর সঙ্গে 8 কাটবে, তাই না, 9-এর সঙ্গে 10 কাটবে, মানে যুগ্ম যদি থাকে যুগ্ম অব্দি প্রত্যেকটা কেটে যাবে, উত্তর কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। কিন্তু যদি অযুগ্ম হয়, 3টে হয় এনের মান, 1-এর সঙ্গে 2 কাটবে, 3 নম্বরটা কিন্তু থেকে যাবে, তাই না। যদি এনের মান 3 না হয় 5 হয়, 1 2 কাটবে, 3 4 কাটবে, 5 নম্বরটা কিন্তু থেকে যাবে। তার মানে অযুগ্ম যদি হয় তাহলে কিন্তু প্রথম যে জোরের জোর তো কেটে যাচ্ছে, জোরের পর প্রথম যে অযুগ্মটা সেটা কিন্তু থেকে যাবে, সেই সাইন থিটাটা কিন্তু থেকে যাবে, প্লাস সাইন থিটা। তার মানে এন যখন যুগ্ম হবে এটা 0 হবে অ্যান্সার, আর যখন অযুগ্ম হবে তখন কি হবে, একটা সাইন পড়ে থাকবে লাস্ট সাইনটা, তাহলে শুধু সাইন থিটা হবে। ক্লিয়ার। শুধু আমরা এন তো অনেক বড় সংখ্যা হতে পারে, আমরা সবসময় ছোট সংখ্যা দিয়ে ভেবে দেখবো, জাস্ট 3 দিয়ে ভাবো, এন 3, তাহলে কি হবে, 1 আর 2 কেটে যাবে, 3 নম্বর প্লাস সাইন থিটাটা কিন্তু পড়ে থাকলো। যদি 5 হয়, এখানে প্লাস, এখানে যে সাইন থিটাটা হতো এটা পড়ে থাকবে, 4টে কেটে যেত, মানে তাহলে এন অযুগ্ম হলে সাইন থিটা হবে, আর এন যুগ্ম হলে কিন্তু 0 হবে। 4 দাগের অঙ্ক কিন্তু এইটুকুই, এটা আমাদের হয়ে গেল। এবার আমরা যেটা করব, এবার আমরা 5 দাগের অঙ্কটা করব। এই 5 দাগের অঙ্কে একটু কিন্তু লিখতে হবে, একদম না লিখে কিন্তু 5 দাগের অঙ্কটা করা যাবে না। কি বলেছে 5-এর 1-এর অঙ্কটা একটু আমরা দেখব। cos n পাই প্লাস থিটা ইকুয়াল টু -1 টু দি পাওয়ার n cos থিটা, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। n একটা অখণ্ড সংখ্যা হলে, অখণ্ড সংখ্যা কিন্তু যুগ্ম হতে পারে অযুগ্ম হতে পারে, আমাদেরকে বলে দেয়নি যুগ্ম না অযুগ্ম। সুতরাং আমাদেরকে কিন্তু এন যুগ্ম হলে কি হয় সেটাও বের করে দেখাতে হবে, এন অযুগ্ম হলে কি হয় সেটাও বের করে দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা এন যুগ্ম হলে কি হয় সেটা বের করে দেখাই। এন যদি যুগ্ম হয়, এনকে কিন্তু আমরা এইভাবে ধরতে পারি, এন ইকুয়াল টু 2m, বা এইভাবেই ধরতে হয়। কারণ তুমি এখানে এম এর জায়গায় 1 2 3 4 বসাও, দেখো সবসময় জোড় সংখ্যাগুলোই পাবে। 1 বসালে কত হবে, 2 1 2 পাবো, মানে n 2 পেয়ে যাবো। এম এর মান 2 বসাও, 2 দুগুণে কত 4, দেখো এন এর মান 4 পেয়ে যাচ্ছি। 3 বসাও, 3 দুগুণে কত 6, এন এর মান 6, মানে এন এর মান শুধু যুগ্ম সংখ্যাগুলোই পাচ্ছি, কারণ এন তো আমরা যুগ্মই ধরেছি, তাহলে এন এর মান তোমার যুগ্ম সংখ্যাগুলোই দরকার। সুতরাং এনকে যদি আমরা এইভাবে প্রকাশ করি, শুধু কিন্তু এন এর যুগ্ম মানগুলোই আমরা পাবো। এইবার তাহলে এন যেহেতু যুগ্ম আমরা ধরে নিয়েছি, এন এর জায়গায় কিন্তু আমরা এই এন পাই প্লাস থিটার জায়গায়, মানে এন এর জায়গায় আমরা কিন্তু 2m বসিয়ে দিতে পারি, কারণ এন শুধু যুগ্ম নিয়ে আমাদের এই কাজটা হচ্ছে। তাহলে এন হয়ে গেল 2m, যখনই হয়ে গেল আবার cos 2m
পাই প্লাস থিটা কত হবে আমাকে একটু ভাবতে হবে। দেখো 2m পাই মানে কি, এটাকে আমরা ভাবতে পারি না m ইন্টু 2 পাই, এমটাকে আগে ভাবলাম, আর 2 পাই, 2 পাই মানে কি একটুখানি দেখো তো, 2 পাই মানে এটা না, মানে পুরোটা না, মানে পাই, এটা হচ্ছে 2 পাই। এইবার m ইন্টু 2 পাই মানে কি, m যদি 1 হয় তাহলে 2 পাই মানে এইটাই হবে, m যদি 2 হয় তাহলে কি হবে, 2 দুগুণী 4 পাই হবে, মানে সেটাও তো ঘুরে আবার এখানেই আসছে, তাই না? এটা পাই, এটা 2 পাই, এটা 3 পাই, এটা 4 পাই, আবার এখানে এসে প্লাস থিটা মানে এই ঘরে। m যদি 3 হয়, 3 দুগুণে 6 পাই হচ্ছে, তাই না? 6 পাই মানে কি, একটা পাই, দুটো পাই, তিনটে পাই, চারটে পাই, পাঁচটা পাই, ছটা পাই। সেই দেখো আবার প্রথম ঘরে, মানে এম, এন যদি যুগ্ম হয় তাহলে এন ইকুয়াল যদি 2m ধরি, আমরা দেখতে পাচ্ছি প্রতি ক্ষেত্রে এই থিটা কোণটা কিন্তু প্রথম পাদে গিয়েই পড়ছে, আমরা কিন্তু সেটা লিখে দিয়েছি দেখো। আর প্রথম পাদে গেলে সবই তো প্লাস হয়, তার মানে কস 2m প্লাস পাই প্লাস থিটা কস কি হবে, কস থিটাই কিন্তু হবে। এইবার যদি অযুগ্ম হয় তখন সংখ্যাটা তাহলে কিভাবে ধরবো, মানে সংখ্যাটা এনটাকে এমনভাবে ধরতে হবে এন যেন 1, 3, 5, 7 এগুলোই আসে। সেটা আমরা কি করে ধরবো, এন ইকুয়াল টু 2m প্লাস 1 ধরবো। এখানে বসিয়ে দেখো তুমি, এম যদি তুমি 1 বসাই কত পাবো, 3 পাবো। এম যদি আমি 2 বসাই, 2 দুগুণে 4 একে 5 পাবো। এন যদি 3 বসাই, 3 দুগুণে 6 একে 7 পাবো। দেখেছো সব বিজোড় সংখ্যাগুলোই পাচ্ছি, মানে এন এর মান সব বিজোড়গুলো পাচ্ছি, মানে অযুগ্ম আর কি। তো আমি তাহলে এন এর জায়গাতে সুন্দর করে এইটা বসিয়ে দিলাম, মানে অটোমেটিক্যালি এন আমার বিজোড় সংখ্যাগুলো নেওয়া হয়ে গেল। এবার আমি এটাকে পাইটা গুণ করে দিলাম, মানে ব্র্যাকেট তুলে দিলাম, তাহলে 2m পাই প্লাস থিটা। এইবার আমি দেখবো কোন ঘর হচ্ছে, ভালো করে দেখো। একটু আগে আমরা দেখেছি 2m পাই এখানে ছিল না, 2m পাই মানে কি হচ্ছিল, বারবার এই ঘরেই চলে আসছিল। তো 2m পাই মানে তো পুরো এই ঘর, বারবার এই ঘর আসছিল, সরি 2m পাই মানে কি এই ঘর আসছিল তো বারবার, 2m পাই তো এই ঘর নাকি, 2 পাই এটা 2m পাই পুরো বারবার রিপিট হয়ে এই ঘরে আসছিল। এবার এখানে কিন্তু 2m পাই প্লাস পাই আছে, মানে 2m পাই আসলাম তার সঙ্গে আবার প্লাস পাই হয়ে যাচ্ছে, মানে প্লাস পাই এবার এখানে চলে আসছে, তারপরে আবার প্লাস থিটা, মানে কোন ঘর, এই ঘর। মানে এই ক্ষেত্রে কিন্তু যে কোনটা পাচ্ছি আমরা থিটা, সেটা কিন্তু ঘুরে কোন কোণে আসছে, এই 3 নম্বর পাদে আসছে। আর এই ঘরে কিন্তু কসের মান কি মাইনাস না, তাই কস কি করবো আমরা, মাইনাস দিতে হবে, মাইনাস কস থিটা লিখেও দিয়েছে, দেখো কোনটি সর্বদা তৃতীয় পদে আছে। তাহলে কস এন পাই প্লাস থিটা কি হয়ে যাবে, মাইনাস কস থিটা হবে যদি এনটা অযুগ্ম হয়। তাহলে যুগ্ম হলে হচ্ছে আমাদের কস থিটা, আর অযুগ্ম হলে হচ্ছে মাইনাস কস থিটা। তাহলে আমি দুটোকে একত্রীকরণ করে কিভাবে লিখতে পারি, কস এন পাই প্লাস থিটা ইকুয়াল টু মাইনাস 1 টু দি পাওয়ার এন কস থিটা। কারণ তুমি এখানে যখনই যুগ্ম সংখ্যা নেবে দেখো এগুলো সব এটা প্লাস হয়ে যাবে, মানে এই রেজাল্ট আসতে থাকবে। যখনই এখানে অযুগ্ম সংখ্যা নেবে 1, 3, 5, 7, সঙ্গে সঙ্গে এটাও কিন্তু মাইনাসই হওয়া শুরু করে দেবে, মানে মাইনাস কস থিটা আসা শুরু করে দেবে। তাই দুটোকে একত্রীকরণ করে কিন্তু আমরা লিখতে পারি কস এন পাই প্লাস থিটা ইকুয়াল টু মাইনাস 1 টু দি পাওয়ার এন কস থিটা। আমাকে কিন্তু সেটাই প্রমাণ করতে দিয়েছিল। ঠিক একটা অঙ্ক বুঝতে পারলে বাকি অঙ্কগুলো একদম সেম, কোনোটাতে কোনো প্রবলেম হবে না। এবার তাহলে আমরা 2 দাগের অঙ্কটা করব, একদম সেম, কোনো পার্থক্য নেই। ওটা আমাদেরকে ছিল কস দিয়ে, এটা হচ্ছে ট্যান দিয়ে, এইটুকু যে ডিফারেন্স। কি বলেছে, এইটা ইকুয়াল টু 1 দেখাতে বলেছে, একই এন অখণ্ড সংখ্যা, তাহলে এখানেও একই ব্যাপার। কি করব আমরা প্রথমে, এন যুগ্ম সংখ্যা হলে কি হয় একবার দেখব, এন অযুগ্ম হলে কি হয় দেখব। এন যুগ্ম মানে কি, এনের জায়গায় আমরা কি ধরে নেবো, আমরা শিখেছি 2m ধরে নেবো, জাস্ট এনের জায়গায় আমরা 2m বসিয়ে দিলাম, এনের জায়গায় 2m বসিয়ে দিলাম। এইবার দেখো যখনই 2m বসিয়ে দিলাম এই 2 2 তো কেটে গেল, m পাই হলো, আর মাইনাস 1 এটা যুগ্ম হয়ে গেলে কি হবে, মাইনাসটা পাওয়ার যদি যুগ্ম সংখ্যা থাকে মাইনাস প্লাস হয়ে যায় না, প্লাস 1 হয়ে যাবে, জানো জাস্ট পাই/4টাই কিন্তু হবে। এবার ট্যান m পাই প্লাস পাই/4 কোনটা হয় সেটা আমাদেরকে একটুখানি দেখতে হবে। এবার একটু দেখি, m পাই, পাই কোনটা, এইটা তাই তো। যদি শুধু এখানে m এর জায়গায় 1 হয় তাহলে পাই প্লাস থিটা, মানে এই কোনটা হবে, তাই তো, পাই প্লাস থিটা। এবার m এর মান যদি 2 হয় 2 পাই হবে, মানে 1 পাই 2 পাই প্লাস থিটা, মানে এই ঘর হবে। এবার m এর মান যদি 3 হয় মানে 3 পাই, একটা পাই, দুটো পাই, তিনটে পাই প্লাস থিটা, মানে এই ঘরটা হবে। যদি m এর মান 4 হয় তাহলে একটা পাই, দুটো পাই, তিনটে পাই, চারটে পাই প্লাস থিটা, এই ঘরটা। মানে একবার দেখো এই ঘরটা হচ্ছে আর এই ঘরটা হচ্ছে, এই ঘরটা আর এই ঘরটা, এই দুটোর ঘর হোক কোনো অসুবিধা নেই, কারণ এই ঘরেও 10 প্লাস, এই ঘরেও 10 প্লাস, মানে দুটো ঘরে
এক এক সময় একবার 3 নম্বর ঘরে পড়ছে, একবার 4 নম্বর, মানে এম এর মান এর উপর নির্ভর করে। এক এম জোট নিলে একটা ঘরে পড়ছে, বিজোড় নিলে একটা ঘরে পড়ছে, কিন্তু যে ঘরেই পড়ুক দুটোই কিন্তু টেনের ঘর, মানে প্লাস আসবে, মানে টেন এম পাই প্লাস পাই বাই ফোর কিন্তু অলওয়েজ প্লাস হচ্ছে, তাই না? তাহলে টেন এম পাই প্লাস পাই বাই ফোর কত হবে? প্লাস টেন পাই বাই ফোর। টেন পাই বাই ফোরের মান কত? 1, ওর 1 লিখে দিলাম। এইবার এবং আমরা দেখো সেটা লিখেও দিয়েছি, এম পাই প্লাস পাই বাই ফোর কোনটি সর্বদা প্রথম বা তৃতীয় পদে থাকছে। বাট এখানে দেখো বেশি কিন্তু বোঝানো সম্ভব হচ্ছে না, কিন্তু সলভটাই জেনারেলি আমি করছি এখানে, কারণ এখানে বোঝাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, যেটা তোমাদের জন্যই কষ্টদায়ক হয়ে যাবে। বোঝানোর ব্যাপার কিন্তু আলাদা, সেটা আলাদা ক্লাস। এইবার এন যদি অযুগ্ম হয় তখন কি হবে? একই সেম, এন এর জায়গায় 2m+1 ধরে নেবো, জাস্ট এন এর জায়গায় 2m+1 বসিয়ে দিয়েছি, এখানেও তাই বসাবো। এবার খেয়াল করো, পাইটা গুণ করে দিলাম, 2m পাই হবে প্লাস পাই হবে বাই 2, আর এটা -1 টু দি পাওয়ার, যদি একটা বিজোড় সংখ্যা থাকে, মাইনাসের পাওয়ার বিজোড় হলে কি হবে? মাইনাসই হবে, মাইনাসই হবে, পাই বাই 4 হলো। এইবার দেখো এইটা বাই এটা যখন করব, এটা বাই এটা হবে প্লাস এটা বাই এটা হবে, তাই করলাম, মাইনাস যা আছে আছে। এইবার তুমি দেখো 2 আর 2 কিন্তু কেটে দিতে পারি, তাহলে এম পাই হলো, আর পাই বাই 2 থেকে পাই বাই 4 বিয়োগ হলে কত হবে? একবারে লিখে দিই, ক্লাস 11 এটুকু লিখতেই পারি, পাই বাই 4 হবে, বিয়োগ করে আমরা দেখতেই পারি, দেখো পাই বাই 4 হচ্ছে। এইবার এইটা আর এটা দেখো সেম জিনিসই চলে এসছে কিন্তু, তাহলে এটা আর ব্যাখ্যা, একই জিনিস আর ব্যাখ্যা করলাম না, তার মানে ট্যান এম পাই প্লাস পাই বাই 4 কত হবে? ট্যান পাই বাই 4ই হবে, সেটার মান 1। মানে জোর বা বিজোড় নিয়ে ট্যানের ক্ষেত্রে কিন্তু সেই প্লাস 1ই আসছে। তাহলে একবার আমরা লিখতে পারি ট্যান, এই যেটার মান আমাকে বের করতে দিয়েছে সেটা ইকুয়াল টু 1। এন যুগ্ম অযুগ্মই কিচ্ছু আসে যায় না। তাহলে এটাও কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল, যুগ্ম অযুগ্ম দুটো দিয়ে দেখলাম, এটার কিন্তু আমাদের প্রমাণ আমরা করে ফেলতে পারলাম। এইবার আমরা 3 দাগের অঙ্কটা করলাম না, কারণ এটা একদম বইতে দেখো সেম অঙ্ক করা আছে, বইটা কস দিয়ে করা আছে, এখানে সাইন, আর একই অঙ্ক যেহেতু এক কাদা লেখা, তোমাদের ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমি এতেই করলাম না, আমি একবারে 4-এর অঙ্কটা করে দিই। 4-এর অঙ্কটা দেখো ট্যান দিয়ে আছে, এটা আরো সোজা, এটা একটু তাড়াতাড়ি বলছি কারণ একই জিনিস বলবো, রিপিট। প্রথমে কি এন যুগ্ম সংখ্যা নেব, তার মানে কি এন এর জায়গায় 2m বসাবো, 2m পাই প্লাস আলফা কি হবে? 2m পাই মানে কি হয় এবার মুখস্থ হয়ে যাওয়ার কথা আমাদের। 2m পাই কি হবে? সবসময় প্রথম পাদেই আসবে কিন্তু, কারণ এম এর মান 1 হলে 2 পাই এই ঘরটা, এম এর মান 2 হলে 4 পাই, কোনটা হবে? এটা 1 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, আবার এই ঘর, মানে এম এর মান যাই নাও দেখবা ঘুরে ফিরে এইখানেই পৌঁছাবো, প্লাস আলফা মানে প্লাস এই ঘর প্রথম পাদেই আসবো, মানে ট্যান প্রথম পাদে প্লাসই হয়, তার মানে ট্যান 2m পাই প্লাস আলফা কি হবে? অলওয়েজ ট্যান আলফা হবে, এবং সেটা আমরা লিখেও দিয়েছি দেখো, যে এই কোণটি সর্বদা প্রথম পাদে। এটা অত্যন্ত ছোট্ট এবং সোজা। এবং একইভাবে এন যখন অযুগ্ম সংখ্যা নেব, এন এর জায়গায় কি লিখবো? 2m+1 প্লাস পাই হবে, বা 2m পাই প্লাস পাই প্লাস আলফা। এইবার দেখো এই কোণটা কোন, এইখানে সেম আমরা আগে কিন্তু একবার এরকম এসেছিল প্রথম অঙ্কটাতে, তাই না? 2m পাই মানে কি আমরা দেখলাম তো, 2m পাই মানে বারবার তো এই ঘরে এখানে চলে এসছে, তার সঙ্গে আবার পাই, তার মানে এইখানে চলে আসবো আমরা, তাই না? 2m পাই প্লাস পাইয়ে 2m পাইতে আমরা এখানে আসছি, আর 2m পাই প্লাস পাইতে তার মানে এখানে আসবো, এবার প্লাস আলফা মানে প্লাস থিটা, যাই হোক, মানে এই ঘরটাতে কিন্তু পৌঁছেছি। সেটাও কার ঘর? সেটাও ট্যানের ঘর, মানে ট্যান 2m পাই প্লাস পাই প্লাস আলফাটাও কি হয়ে যাচ্ছে? ট্যান আলফা, কারণ এই ঘরে গিয়ে পৌঁছাচ্ছি। তার মানে এন যুগ্ম বা অযুগ্ম তাতে কিচ্ছু যায় আসলো না, ট্যান এন পাই প্লাস আলফা অলওয়েজ ট্যান আলফা হচ্ছে। এবার সেটাই আমরা লিখে দিলাম, এবং এটা কিন্তু প্রমাণ করতে দিয়েছে। তাহলে আজকে আমরা সংক্ষিপ্ত উত্তরধ্বনি এই অবধি করি, কারণ আমাদের অনেকক্ষণ হয়ে গেছে আজকের ভিডিওটা। আমরা পরের ভিডিওতে বাকি যে পার্টটা আছে সংক্ষিপ্ত উত্তরধ্বনি, সেটা আমরা সমাধান করে দেবো। এবার তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরা প্রত্যেকে ভালো থেকো, এখানেই শেষ করলাম।